নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে শুধুমাত্র কিন্তু আপনাদের যে শারীরিক উন্নতি হয় তা কিন্তু একদমই নয়, আপনাদের মানসিক উন্নতিও কিন্তু ভীষণ সাহায্য করে এবং এটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ দরকার। কারণ যদি আমরা শারীরিক কিংবা মানসিকভাবে সুস্থ না থাকতে পারি তাহলে কিন্তু আমরা অন্য কাজে মনোনিবেশ করতে পারবো না। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু আবার একটু সিজন চেঞ্জের মধ্যে আস্তে আস্তে ঢুকছি, আবার কিন্তু রীতিমতো গরমও বাড়তে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে নানা মানুষের মধ্যে কিন্তু শারীরিক সমস্যা ইতিমধ্যেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারোর জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা, মাথা ব্যথা, বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে। তো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই যাবতীয় বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ভাবে যিনি সঠিক পদ্ধতিতে সঠিক বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে আমাদেরকে আজকে বলবেন, তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। স্যার নমস্কার। স্যার ইতিমধ্যেই তো আমরা একটা সিজন চেঞ্জের মধ্যে অলরেডি আস্তে আস্তে ইন করছি, তো এখনই দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষের মধ্যে শারীরিক সমস্যাগুলো ভীষণভাবে প্রবলভাবে দেখা দিচ্ছে, জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ থেকে শুরু করে নানা বয়সের মধ্যেই সিমটম গুলো কিন্তু আসছে। তো এটার জন্য যদি দর্শকদের একটু কিছু বলেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কোনো যখন সিজন চেঞ্জ করে তখন কিন্তু প্রকৃতিতে কিছু পরিবর্তন আসে এবং তখন দেখা যায় কিছু ভাইরাস আমাদেরকে অ্যাটাক করে এবং সে তার থেকে দেখা যায় কারো কারো জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু চলে আসে। ঠিক আছে, তো এটা কিন্তু কমন জিনিস, প্রত্যেক বছরই এটা হয়, এবছরও হচ্ছে। প্রত্যেক বছরই আমরা দেখছি কিছু না কিছু নতুন ধরনের ভাইরাস আসছে যেগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে চাইছে। এবার দেখুন, প্রথম কথা হচ্ছে সব ভাইরাস যেগুলো আসছে সবগুলো কিন্তু কখনো কখনো নতুন নতুন জিনিস আসে, সেটা ডাক্তারবাবুদের কাছে অজানা থাকে, তা নিয়ে অনেক গবেষণা চলে। সেই করতে করতে দেখা যায় কিছু মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, কিছু মানুষের সুস্থ হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে একই জ্বর বারে বারে ফিরে আসছে। ঠিক আছে, এই যে ফ্লু ব্যাপারটা আমরা দেখি যে সেটা কিন্তু সিজন চেঞ্জের সময় বেশি হয়, ফ্লু জিনিসটা। তো জ্বর কিন্তু বলবো একটা সিমটম, কোনো যদি ইনফেকশন আমার শরীরে আসে তাহলে কিন্তু জ্বর একটা সেটাকে প্রতিরোধ করতে সাহায্য করে। কিন্তু আমরা সাধারণভাবে জ্বর যখন আসে আমরা ঘাবড়ে যাই যে জ্বরটা কেন আসছে, কমছে না, এবং একটা ভয় থাকে যে সবার মধ্যে একটা ইসে আছে যে বেশি জ্বর হলে মাথায় উঠে যেতে পারে, জ্বর হয়ে গেলে ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, কিছু তো ব্যাপার আছে, তবে তার পাশাপাশি আমাদের যে সচেতনতাটা সেটাকে বাড়াতে হবে। দেখুন, রোগ হলে ডাক্তারবাবুদের কাছে যেতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু আমরা যদি নিজেরা কিছু চেষ্টা করি, আমাদের যদি লাইফস্টাইলটাকে ঠিক রাখি, আমাদের কিছু হ্যাবিট পরিবর্তন করি, আমাদের খাদ্য খাবার, দৈনন্দিন রুটিন এগুলো যদি একটু মেনটেন করতে পারি তাহলে কি হবে, লাভটা আমাদের কিন্তু ইমিউনিটি বাড়বে। এবার ইমিউনিটি কি? রোগ প্রতিরোধ করার ক্ষমতা। আমাদের মধ্যে যদি রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ে তাহলে দেখা যাবে আমরা কিন্তু যেরকম ভাবেই হোক, ভাইরাস হোক, ব্যাকটেরিয়াল হোক, ইনফেকশন যেটা আমাদের জার্ম যেগুলো আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে সেটা আমাদের ক্ষতি করতে পারছে না। আর সেটাই সবচেয়ে সহজ পদ্ধতি। কারণ দেখুন, যখন করোনা এসেছিল তখনও কিন্তু আমরা কিন্তু একটাই করতাম, এই যে এই হলুদ খাওয়া, এই খাওয়া, বিভিন্ন ধরনের টোটকা, সেগুলো কেন করা হয়েছিল? আমাদের ইমিউনিটি বুস্ট আপ করার জন্য। এই ইমিউনিটিটাই হচ্ছে মেইন আমাদের শক্তি, যেটা আমরা যার দ্বারা কিন্তু আমরা কি করতে, বিভিন্ন রোগকে কিন্তু আমাদের থেকে দূরে সরিয়ে রাখতে পারি। আপনি তো জার্মটাকে আটকাতে পারবেন না, সেটা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে, জলে থাকছে, বিভিন্ন সময় বিভিন্ন আলাদা আলাদা ধরনের আলাদা আলাদা জায়গায় পাবেন। কিন্তু আমি যদি আমার নিজেকে প্রোটেক্ট করতে পারি, আমার যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায়, তাহলে কিন্তু আমি কিন্তু সুস্থ থাকতে পারবো। কারণ একই বাড়িতে দেখবেন চারজন থাকলে যে চারজনেরই হচ্ছে জ্বর তা নয়, কারো হচ্ছে, কারো ঠান্ডা লাগছে, কারো লাগছে না। এটা কেন? তার হচ্ছে তাদের প্রতিরোধ ক্ষমতাটা একটু আলাদা, এবং প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে কিসে? একটা সঠিক লাইফস্টাইল যদি আমরা ফলো করি, একটা যদি সাত্ত্বিক লাইফস্টাইল ফলো করতে পারি আমরা খুব সুন্দরভাবে, তাহলেই দেখবেন যে আপনার রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে গেছে এবং আপনি অনেক রোগের হাত থেকে কিন্তু রেহাই পেয়ে যাবেন। স্যার আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছিলাম পলাশ পাল। হুম। বলছি আমার না পেটের সমস্যা, আমার না দিনে আমি পটি খুব যাই,
মানে 4-5 বার করে এমনিতে খেতে হয়। খাওয়া দাওয়ার আচ্ছা। পর বা সকালবেলা মুখে কিছু করতে মানে 4-5 বার হয়ে যায় দিনে। আচ্ছা। 6-7 মাস ধরে এই সমস্যাটা দেখি। এমনি নর্মাল ডাক্তার দেখিয়েছি, তো ওষুধ ফষুধ খেয়েছি, তো কোনো কিছু হয়। আচ্ছা, এটা কিন্তু একটা সিম্পটম যেটা হচ্ছে আইবিএস এর, ঠিক আছে? ইরিটেবল বাউল সিনড্রোম বলা হয়। মানে দেখবেন এই ব্যাপারটা আপনি ফোন করেছেন কারণ আপনার মানে অস্বস্তিত হচ্ছেন, তো মানে ভাল লাগছে না, অসহ্য হচ্ছে ব্যাপারটা, তো একদম একদম হ্যাঁ, একদম। একদমই তাই। এটাকেই বলা হয় ইরিটেবল বাউল সিনড্রোম। এটা কিভাবে দেখবেন, কোনো সময় আপনি খাদ্য খাবার খেলেন, পট করে মনে হয় পটি পাচ্ছে, আবার কোথাও ড্রেস করে বেরোচ্ছেন, তার আগেই মনে হচ্ছে না একবার গিয়ে আসি, যদি হ্যাঁ, রাস্তায় পেয়ে যাই। মুখ একদম এরকমই হয়। হ্যাঁ, তো এটাকে কিন্তু আপনার ঠিক করতে হবে। এটাকে ঠিক করতে গেলে এর খুব সুন্দর আয়ুর্বেদিক চিকিৎসা আছে, যার মাধ্যমে আপনি পার্মানেন্ট একটা সলিউশন পাবেন। আর আপনার কি নিয়ম করতে হবে, দুটো জিনিস করতে হবে। এই যে লাইফস্টাইলের কথাটা বলছিলাম, এই লাইফস্টাইলটা আপনার একটু ঠিক করতে হবে, মানে কিছু কিছু পরিবর্তন করতে হবে, হ্যাবিটের কিছু পরিবর্তন। ধরুন আপনি অনেক রাত্রে খাচ্ছেন, খাওয়ার টাইমটা একটু আগিয়ে আনুন। ধরুন আপনি রাতে অনেক রাত জেগে থাকছেন, সেই ঘুমানোর টাইমটা একটু এগিয়ে আনুন, যাতে রাতে 7 ঘন্টা আপনি ঘুমোতে পারেন। সকালবেলা উঠেই হয়তো আপনি চা খেয়ে নিচ্ছেন, দুধ চা, সেটাকে অ্যাভয়েড করুন, করে ফার্স্টে গরম জল খান, তারপর আপনি চা খান। চাটা সবচেয়ে বেটার হচ্ছে, মানে চায়ের টেস্ট যদি একজন মানুষ পেতে চায় তাহলে দুধ অ্যাড করা চলবে না। ব্রিটিশরা যখন এসেছিলেন, তারা এই চা কালচারটা তারাই শুরু করেছিলেন, ঠিক আছে? মানে তখনই কিন্তু এই যে ধরুন দার্জিলিং এত চায়ের চাষ তখনই কিন্তু মেইনলি হয়েছিল। তো এই কালচারটা কি ছিল, যে আপনি চায়ের যদি টেস্ট পেতে চান তাহলে কিন্তু লিকার চাতে খেতে হবে, মানে উইদাউট দুধ। এবং দেখুন, চিনি আমরা খেয়ে ফেলি, যতটা এইসব জিনিস অ্যাভয়েড করা যায়। আপনি চা খান, তার সাথে যদি খেতে নাই পারেন চিনি ছাড়া, তাহলে একটু গুড় দিয়ে খান, কারণ চিনিটা কেমিক্যাল, গুড়টা অতটা আর্টিফিশিয়ালি মেড হয় না। তো এইভাবে করে যদি আপনি ম্যানেজ করেন, খাবার 8 ঘন্টা আগে আর 8 ঘন্টা পরে জল খাবেন, মাঝখানের টাইমটায় খাবেন না, বিভিন্ন ধরনের খাদ্য খাবার রাখবেন, এবং একবার এসে আমাদেরকে দেখিয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার রুটিনে কি ভুল আছে সেটা আমরা গাইড করতে পারবো। ভেতরে যে অলরেডি আপনার জমে গেছে প্রবলেমটা, সেটাকে আমরা ঠিক করে দিতে পারবো আমাদের ওষুধের মাধ্যমে। তো একবার হেল্পলাইনে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। অনেক ধন্যবাদ। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। দেখুন, আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানে শুধুমাত্র যে আপনাদের আভ্যন্তরীণ চিকিৎসা তা কিন্তু একদমই নয়। আপনাদের যে বাহ্যিক সমস্যাগুলো রয়েছে শরীরের মধ্যে এই মুহূর্তে, সেই সমস্যার ট্রিটমেন্টও কিন্তু করা হয়ে থাকে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মাধ্যমে। আপনারা ইতিমধ্যেই জানেন যে এনবিপির লাইলিগেন্স ডিপার্টমেন্ট রয়েছে, পঞ্চকর্মা থেরাপি রয়েছে। তো আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো শারীরিক সমস্যার কিন্তু একমাত্র সমাধানের জায়গাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরাই কিন্তু আপনাকে সঠিক পরামর্শের মধ্যে দিয়ে, সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে সুস্থ করে তোলার অঙ্গীকারবদ্ধ করে থাকেন। এবং প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন, প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু বলছেন যে আপনারা কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন আয়ুর্বেদিক পদ্ধতির মাধ্যমে, কিন্তু যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমাদের ভীষণ দরকার। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এই মেডিকেল কনজিউম করতে করতে যেসব ট্যাবলেটগুলো আমরা খাচ্ছি, আমাদের শরীরটা কিন্তু একটা রোগের বাসা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চাইলেও এই যে আমরা মেডিসিনগুলো কনজিউম করছি সেগুলো কিন্তু ছাড়তে পারছি না। কিন্তু আপনি যদি আয়ুর্বেদিক পদ্ধতিতে চান নিজেকে সুস্থ নিরোগ জীবন দিতে, অবশ্যই কিন্তু আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আমরা আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। বলছি হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? মায়ের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, মায়ের কি সমস্যা এবং বয়সটা বলুন। মায়ের গাল থেকে গলা পর্যন্ত ঘুরি 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 রসের মতো ঘামাচির মতো বেরিয়েছে, মাঝে মাঝে চুল করে, কিন্তু সবসময় চুল করে না, আচ্ছা, লাল হয়ে আছে। মানে এই শারীরিক সমস্যার জন্য কি আপনি আগে ডক্টর দেখিয়েছিলেন? না, আচ্ছা, এখন এটা কতদিন ধরে আয়ুর্বেদিক হয়েছে? এই তো কদিন ধরে হয়েছে, 4-5 দিন ধরে। আচ্ছা, ওনার কি এমনি অ্যালার্জির টেন্ডেন্সি আছে? না না, এমনি অ্যালার্জি টেন্ডেন্সি নেই স্যার। আর ওনার বয়স কত? 53 বছর। কতদিন আর আনুষঙ্গিক কোনো অসুখ বিসুখ আছে ওনার? আমার নখ কুড়ি হয়েছিল, ডাক্তারবাবু দেখিয়েছিলেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, আপনারা আন্দাজ করছি অ্যান্টিবায়োটিক থেকে হতে পারে। দেখুন, অনেক কিছুর এরকম সাইড এফেক্ট হয়,
ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্সেরও অনেক সময় সাইড এফেক্ট হয়, এই জন্যই যে প্রত্যেক ব্যক্তি আলাদা এবং তার ওপর একটা কিছুর প্রভাবও কিন্তু আলাদা আলাদা রকম দেখায়। যেটাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ওনাকে চান যে এটা ঠিক হোক আয়ুর্বেদিক মতে, তাহলে বলবো একবার নিয়ে আসতে হবে। স্কিনের কোনো প্রবলেম ওইভাবে বোঝা যায় না অ্যাকচুয়ালি। এরকম র্যাশেস অনেক কিছু দিকে হতে পারে। আপনি একটা কারণ বললেন, আবার এটাও হতে পারে যে ওনার শরীরে অ্যালার্জিক টেন্ডেন্সিটা বেশি আছে, কোনো একটা খাবার থেকে হয়তো হয়ে গেছে, হয়তো আপনারা জানেন না, এটাও হতে পারে। কারণ যতক্ষণ আপনি একটা টেস্ট আছে স্যাট বলে, সেই টেস্টটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বোঝা যায় না কি থেকে মানুষের অ্যালার্জি আছে। আমরা হয়তো সেই খাবারটা খাই, খুব সাধারণ খাবার, হয়তো মুসুর ডাল, সবাই খাই, কিন্তু আমরা জানি না কার ওটা অ্যালার্জি আছে কার ওটা অ্যালার্জি নেই। তার জন্যই কোনো কিছু একটা জানতে গেলে একদম তার কিন্তু গোড়ায় গিয়ে জানতে হবে। এবং আমাদের আয়ুর্বেদ ট্রিটমেন্ট কিন্তু তেমনই, যে রোগ নির্ণয় করার জন্য একদম গোড়ায় গিয়ে তার কারণটা বের করা হয়, কেন রোগটা হয়েছে, এবং তার ট্রিটমেন্ট করা হয়, সেটা পার্মানেন্টলি সলিউশন হয়। তো মাকে যদি দেখাতে হয় একবার হেল্পলাইন নাম্বারে কল করে নিন। অনেক ধন্যবাদ স্যার। এই ফোনটা সূত্র ধরে একটু জিজ্ঞেস করবো, মানে এখন কিন্তু এই সিজন চেঞ্জে অনেক মানুষই বলছে অ্যালার্জির একটা ধাঁচ কিংবা প্রবণতা তাদের মধ্যে দেখা দিচ্ছে, তো এটা যদি একটু দর্শকদের বিস্তারিত বলেন। দেখুন, এই আমি একটাই কথা বলছি যে অ্যালার্জি কার কিসে আছে সেটা বোঝা যায় না, ঠিক আছে। এবং এক একটা সিজনে এক একজনের কিন্তু দেখা যায় অ্যালার্জি ব্যাপারটা বেড়ে যায়, ঠিক আছে। কারো শীতকালে বেড়ে যায়, কারণ হচ্ছে দেখা যায় কারো কোল্ড অ্যালার্জি আছে, মানে ঠান্ডা বেশি পড়লে তার অ্যালার্জি হয়ে যায়। আবার কারো আছে হিট অ্যালার্জি, মানে রোদে বেরোলেই অ্যালার্জি হয়ে যায়। কারো আছে বিভিন্ন খাবার থেকে হয়, কারো আছে যে ঠান্ডা লাগলে ব্রিদিং প্রবলেম হয়ে যাচ্ছে, সেটাও একটা অ্যালার্জিক অ্যাজমা হয়। তো এরকম অনেক কিছু কিন্তু আছে, যে র্যাশ গুলো কেন উঠছে বা এই চুল করছে এগুলো। এছাড়াও কিন্তু অ্যালার্জি ছাড়াও কিন্তু স্কিনের অনেক প্রবলেম আসে। এবার কোইন্সিডেন্টলি এটাও হতে পারে যে মানুষের অন্য কোনো কারণে হয়তো হচ্ছে ব্যাপারটা, আমরা ভাবছি যে অ্যালার্জি থেকে। এই সবগুলোর জন্যই কিন্তু একটা জিনিস করতে হবে। প্রথম কথা, আপনার রেগুলার স্নান করতে হবে। শীতকালে একটা ব্যাপার থাকে মানুষের, একটা কি বলবো, স্নানের প্রতি একটা একদম একটা টেন্ডেন্সি হয়ে যায় যে ঠান্ডা লাগছে স্নান করবো না, হ্যাঁ গরম জল দিয়ে স্নান করা যাবে না, তবুও যেন আলসামি লাগছে, এটা থাকে। অনেকের থাকে যে ড্রেস একটু কম চেঞ্জ করে, একই পোশাক হয়তো পরপর 3-4 দিন পরে ফেললো। সেটা হলে কি হবে, তখন কিন্তু তার মধ্যে ডাস্ট বা নোংরা জমলে সেখান থেকেও কিন্তু এরকম র্যাশেস উঠতে পারে। অনেকের কাছে যে আহ, আহ, কিছু ধরলে অ্যালার্জি হয়, সেইটা টাচটা যদি হয় সেখান থেকেও হতে পারে। এরকম বিভিন্ন কারণ আছে, ঠিক আছে। তো তবে বলবো একটাই, রেগুলার স্নান করতে হবে আমাদের। না হলে দেখবেন ড্যান্ড্রাফও বেড়ে গেছে। আবার ধরুন এই শরীরের মধ্যে নোংরা তো পড়ছেই ডেইলি। আপনি 4 দিন স্নান করলেন না, তার মানে ভাববেন না যে আপনি জামা কাপড় পরে আছেন বলে শরীরে নোংরা হচ্ছে না, নোংরা অবশ্যই হচ্ছে, ঠিক আছে। এবং সেগুলো যাতে নিট অ্যান্ড ক্লিন থাকে তার জন্য আমাদের শ্যাম্পু করতে হবে, সাবান মাখতে হবে, এগুলো করে করতে হবে। তার সাথে সাথে বডিটাকে আবার একটু নারিশও করবেন, কারণ ড্রাই স্কিনে ইচিং বা এগুলো বেশি হয়। ময়শ্চারাইজিং ইউজ করবেন, ভালো ময়শ্চারাইজার হয় পিওর নারকেল তেল যদি পান, যেটা খাওয়া যায় এমন নারকেল তেল যদি পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। আর না হলে ভালো ময়শ্চারাইজার, আমাদের কাছেও লাইলিগেন্স এর কিন্তু কিছু ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে খুব ভালো ময়শ্চারাইজার, এবং আপনার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু সেগুলো তৈরি করা হয়েছে। তো এগুলো ইউজ করতে হবে। আর যদি দেখছেন না কারো দীর্ঘদিন ধরে এরকম আছে, চুল করছে, র্যাশ উঠছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন, তাহলে বলবো একবার নিয়ে আসবেন, এনে দেখিয়ে নিন। স্যার অনেক ক্ষেত্রেই আছে যে অনেক মানুষই রয়েছেন যে অ্যালার্জি হচ্ছে ভীষণ লাইটলি নিয়ে নিচ্ছেন, একটা মেডিসিন কনজিউম করে নিচ্ছেন, ঠিক হয়ে গেল, তো আবার দেখা যাচ্ছে মানে পরবর্তী সময় আবার ফিরে ফিরে আসছে, মানে এটা কতটা সিভিয়ার, মানে আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি হাওড়া থেকে শুভজিৎ দাস বলছি। হাজরা থেকে বলছেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা রয়েছে? হ্যাঁ বলছি, আজকে এরকম চান করে আসার পর যেদিন যে মাথাটা আঁচড়ালাম, তখন একটা অনেকগুলো চুল পড়ে গেল, কিন্তু এরকম প্রতিদিন হচ্ছে। তো আমি খুব চিন্তা আছি যদি ডাক্তারবাবু কতদিন ধরে হয়েছে এটা? আপনার এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ এটা তো মোটামুটি 1.5-2 মাস হয়ে গেল। 1.5-2 মাস। মানে চুল বেশি পড়ছে, স্নান করে এলে চুল বেশি পড়ছে, তাই তো? হ্যাঁ। রাতে আপনার ঘুম ঠিক মতো হয়? না, ঘুমটা তেমন ভালো হয় না। আর খাওয়া দাওয়া কেমন করেন একটু বলুন, কি ধরনের খাদ্য খাবার খান আপনি? সকালে তো মুড়ি খাই, তারপরে দুপুরে লাঞ্চ করি। লাঞ্চ কি, একটু
লাঞ্চে কি বাইরের খাবার বেশি হয়? হ্যাঁ, বাইরের খাবার মাঝে মাঝে খাই, কিন্তু মানে একটু রিচ খাবার হয়ে যায়। রিচ খাবার হয়ে যায়। আরেকটা কথা বলুন যে আপনার পটি কেমন হয়? প্রতিটা মাঝে মাঝে ক্লিয়ার হয়, আবার ক্লিয়ার হয় না। গ্যাস অ্যাসিডিটি আছে? গ্যাসটা তেমন নেই। আচ্ছা, এবার দেখুন আপনার যে প্রবলেমগুলো আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। এই যে চুল পড়ে যাচ্ছে, খুব ভালো কাজ করেছেন যে আপনি অল্প দিনের সমস্যাটাকে গুরুত্ব দিয়েছেন এবং চিন্তা করছেন। প্রথম একটা কথা বলবো, চুল পড়ে যাচ্ছে বলে প্যানিক করবেন না। এই আমার চুল পড়ে গেল, 4টের জায়গায় 8টা পড়লো, আবার অনেকে আছে গুনে গুনে দেখায় আমাদের যে আমি নিয়ে আসে পকেটে করে যে আমার কালকে 25টা পড়েছে। 100 থেকে 150 চুলও যদি একদিনে পড়ে যায় সেটা নর্মাল। চুল পড়াটা প্রবলেম নয়, চুল আবার নতুন করে হচ্ছে কিনা এটা বড় প্রবলেম। কারণ আপনার পুরনো চুলগুলো যদি না পড়ে যায় আপনার নতুন চুল আসবে না, ঠিক আছে? তার জন্য চুল যদি একটা ম্যাচিওর্ড হয়ে তার বুড়ো বয়স হয়ে গেল তারপরে পড়ে গেল, ওটা নর্মাল। কিন্তু দুটো জিনিস খেয়াল করবেন, চুল যেটা পড়ছে তার গোড়ার মধ্যে একটা সাদা মতো জিনিস আটকে আছে কিনা, ঠিক আছে? চুলের যেটা ভাল্ব বলা হয়, চুলের গোড়া বা চুলের দানা যেটা বলি আমরা, সেটা যদি থাকে বুঝবেন আপনার চুলটা কিন্তু গোড়া থেকে উপরে চলে এসছে। তার মানে দুটো ব্যাপার, আপনার চুল কমজোরি হয়ে গেছে, চুলের গোড়াটা দুর্বল হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে সেইখানে পুষ্টির অভাব হচ্ছে, সেখানে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না, সেখানে আপনার শরীরে যেসব মানে জিনিস দরকার সেগুলোর ঘাটতি হচ্ছে এবং তার জন্য চুলটা উঠে আসছে। এই চুলটা কিন্তু আর কোনোদিন জন্মাবে না। আমি যে বললাম না চুল পড়ে গেলে আবার ওঠে, কিন্তু এই চুলটা হবে না, কারণ ওর গোড়াটাই নষ্ট হয়ে গেছে। তো মাথায় রাখবেন, ওই যদি এগুলো দেখছেন তাহলে কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ চুল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়। একটা সমস্যা হলো যত তাড়াতাড়ি না স্কিন নষ্ট হবে, চুল কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। খুব বেশি চুল পড়ে যাচ্ছে কিন্তু উঠছে না, দেখছেন হালকা হয়ে যাচ্ছে চুলের মানে মাথার চুল, তাহলে অবশ্যই বলবো আমাদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এর খুব ভালো ট্রিটমেন্ট আছে, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, যেটা আপনার ভেতর থেকে সারাবে প্রবলেম যা যা থাকবে। এবং লা এলিগেন্স বলে যে আমাদের একটা আলাদা ইউনিট আছে, যেখান থেকে আমরা আধুনিক কিছু ট্রিটমেন্ট রয়েছে বাইরে থেকে সেগুলো করা হয়, সেগুলোর মাধ্যমে আপনার চুলের গোড়ার ওপরে যে রক্ত চলাচলটা ঠিক হচ্ছে না সেটাকে বাড়িয়ে দেব, চুলের গোড়াকে শক্ত করতে সাহায্য করবে, এবং যেখানে চুলের গোড়া বেঁচে আছে কিন্তু চুলটা হচ্ছে না, এটাও হয় অনেকের, সেখানে চুলের গোড়া থেকে চুলটা কিন্তু উঠতে সাহায্য করবে, সেরকম ট্রিটমেন্ট আমাদের কাছে আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা মানে কিন্তু আপনি সম্পূর্ণ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ, যেটা এখনকার দিনে ভীষণ দরকার। কারণ যখনই ডাক্তারবাবুরা লাইভ অনুষ্ঠানে আসছেন প্রত্যেকটা মুহূর্তে কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে আরেকটু সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারেন, যেটা কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে ভীষণ দরকার। আমাদের ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রাজনীতি শঙ্কর মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে গ্যাসের কিছু ছেলে মানে গ্যাস হয়ে যাচ্ছে, মানে যেগুলো ছেলে ওটা মানে মাংস কিছু খেলে গ্যাসের প্রবলেম হচ্ছে, তাই তো? হ্যাঁ, গ্যাসের প্রবলেম হচ্ছে, কিন্তু এগুলো প্রবলেম সলভ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আপনার কতদিন হ্যাঁ, কতদিন স্যার ধরে বলছি, হচ্ছে আমি প্রবলেমটা? অল্প কিছু মানে ধরো দিচ্ছি, মানে কিছু মাংস অল্প খেলে। না কতদিন ধরে হচ্ছে, কতদিন ধরে? হ্যাঁ, 6 মাস তো হয়ে গেল। 6 মাস। কোনো চিকিৎসা করিয়েছেন এর জন্য? ওই মানে পাশে যে ডাক্তার আছে তার ওষুধ খেতাম, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ঠিকঠাক হলো না। আমি ভাবলাম আয়ুর্বেদ করলে একবার ঠিক করা যায়। আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি জানি হ্যাঁ জানি আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ, শুনুন, শুনুন। আমি বলছি। প্রথম কথা যেটা বলবো যে আপনার যে প্রবলেমটা, এই যে পেটের সমস্যাটা, এগুলো অনেকগুলো কারণ থাকে। প্রথম কথা, আয়ুর্বেদ মতে বলে যে আমাদের পেটে যদি আম জন্মায় তাহলে সেই আম থেকে কিন্তু যে কোনো রোগের সৃষ্টি হয়। সেটা পেটেরও সমস্যা হতে পারে, সেটা লিভারের সমস্যা হতে পারে, সেটা হার্টের সমস্যা হতে পারে, সেটা ব্যথার সমস্যা হতে পারে, যে কোনো কিছু। এবার আপনার যে এটা 6 মাস ধরে হচ্ছে, তার মানে পেটে একটু সমস্যা হয়েছে।
এ নিয়ে চিন্তা করবেন না, কিন্তু বসেও থাকবেন না। প্রথম কথা যেটা নিয়ম করবেন সেটা হচ্ছে খাদ্য খাবারের ধরনটা একটু বদলাতে হবে। শাক জাতীয় খাবার এখন খাবেন না, শাক, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সবজি বেশি করে খাবেন। সবজিটা এতটা খাবেন যাতে তার মধ্যে বেশি বেশি করে ফাইবার থাকে, এবং ফাইবার বেশি থাকলে আপনার স্টুলটা ক্লিয়ার হবে, হজমে ঠিক হবে, সুগার বাড়বে না, এই ব্যাপারগুলো ঠিক থাকবে। তৃতীয়টা ব্যাপার, জলের পরিমাণ মিনিমাম 3 লিটার খাবেন। একটা অ্যাভারেজ বললাম, অ্যাপ্রক্সিমেট, যাদের মোটামুটি ধরুন কতটা হিসাব যদি বলি, 50 ml করে পার কেজি বডি ওয়েট। যদি আপনার 50 কেজি হয়, 5 5 25, 2.5 লিটার খাবেন। যদি 60 কেজি হয়, 5 6 30, 3 লিটার খাবেন। যদি 70 কেজি হয়, 5 7 35, তাহলে 3.5 লিটার খাবেন। এই হিসাবে সারাদিনের জল এটা খাবেন, যদি আপনার কোনো কিডনি রিলেটেড সমস্যা না থাকে, আমি সবার জন্যই বলছি, বা হার্টের কোনো সমস্যা না থাকে। কোনো ডাক্তার যদি আগে দেখিয়ে থাকেন, সেখান থেকে যদি রেস্ট্রিকশন না করে, এইটা হচ্ছে আপনার খাওয়া উচিত। যারা অতিরিক্ত ভারী কাজ করেন বা জিম করছেন বা রোদে খুব বেরাচ্ছেন, তাদের কি বলবো, আর একটু বেশি জল খাবেন। যতটুক জল না খেলে আপনার তৃষ্ণা মিটছে না, ওটা কিন্তু আপনার খেতে হবে। এবার বলি, জল খাওয়ার একটা টাইম নিয়ম আছে। প্রথম কথা, ঘুম থেকে উঠবেন, উঠে হালকা গরম জল 1 গ্লাস মিনিমাম খাবেন। যাদের এই পটি ক্লিয়ার না হয়, তাদের জন্য একটা খুব ভালো পদ্ধতি, জলটা কিন্তু আমরা কি করি, বোতল থেকে ঢকঢক করে খেয়ে নিই না আজকাল। এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে আমাদের সবাইকে। কি করতে হবে, মুখ লাগিয়ে খেতে হবে। আপনি যদি বোতল থেকেও খান, মুখ লাগিয়ে খেতে হবে, আস্তে আস্তে জলটা খেতে হবে। আস্তে আস্তে জলটা খাবেন, তাহলে কি হবে, ওই যে মুখের যে লালাটা, সেটাও কিন্তু আস্তে আস্তে করে আপনার পেটে যাবে, যেটা হজম করতে সাহায্য করে। এবং হালকা গরম জল খাবেন, আপনার খাদ্যনালীটা পুরো পরিষ্কার হবে, পায়খানাটা হতে সাহায্য করবে। দ্বিতীয়ত কথা যেটা করবেন, যে কোনো খাবার 1/2 ঘন্টা আগে একবার জল খাবেন, এবং খাওয়া শেষ হওয়ার 1/2 ঘন্টা পরে জল খাবেন। মাঝখানে জলটা খাবেন না। খেলে কি হয়, আমাদের পেটে কিছু অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা আমাদের খাদ্য খাবার হজম হতে সাহায্য করে, সেটাই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। গেল। এবার খাদ্য খাবারের মধ্যে বেশি করে সবজি খেতে হবে, এই জন্যই, কারণ দুটো জিনিস, সবজিগুলো আমাদের অ্যালকালাইনিটি বজায় রাখে, মানে শরীরের মধ্যে অ্যাসিড হতে দেয় না বেশি। আর কি খাবেন, প্রোটিন জাতীয় খাবার অল্প খাবেন, এবং ভাত রুটি জাতীয় খাবারটাও অল্প খাবেন। মানে সবজির পরিমাণটা যত বেশি খাবেন তত ভালো। মাছ মাংস ডিমটা কম, বা দুধের জিনিস কম, আর ভাতটা বা রুটিটা কম। এইভাবে খাওয়া দাওয়া করবেন। এইবার গেল এটা। তার সাথে সাথে আরেকটু মাথায় রাখবেন যে রাতে ঘুমানোর টাইমটা আরেকটু আগে করতে হবে। যারা লেট নাইটে ঘুমন, বেশি রাতে ঘুমন, তারা কিন্তু তাড়াতাড়ি ঘুমোবেন। যাদের হজমের গন্ডগোল আছে বা কোনো রোগে ভুগছেন, তারা চেষ্টা করবেন 7টা থেকে 8টার মধ্যে রাত্রে ডিনার করে নিতে। তারপরে কাজকর্ম করুন, তারপরে টিভি দেখুন, তারপরে গল্প করুন, সব ঠিক আছে, কিন্তু ঘুমের টাইমটা, খাওয়ার টাইমটা কিন্তু এগিয়ে আনতে হবে। সকাল 8টা থেকে রাত্রে 8টার মধ্যে যদি আপনি খাওয়াগুলো কমপ্লিট করেন আপনার, তাহলে দেখবেন হজম খুব ভালো হবে। কারণ এই টাইমটাই কিন্তু আমাদের প্যানক্রিয়াস কাজ করে। প্যানক্রিয়াস যেটা আমাদের খাদ্য খাবারের হজম হতে সাহায্য করে, বিশেষ করে আমাদের গ্লুকোজ যেটা বেরায়, গ্লুকোজ যেটা তৈরি হয়, সেটাকে হতে সাহায্য করে, বা সেটা কাজ করতে সাহায্য করে, যেহেতু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন তৈরি হয়। তো এই সব কাজগুলো যখন ঠিক মতো হবে, আমরা কিন্তু দেখা যাবে অ্যাসিড, তারপরে গ্যাস, কনস্টিপেশন বা ডায়াবেটিস, এই সব রোগগুলোই কিন্তু আস্তে আস্তে আমাদের ঠিক হচ্ছে। তো এই নিয়মটা মানুন। আর যারা মনে করছেন না আমার তাড়াতাড়ি রেজাল্ট চাই, একটা পার্মানেন্ট সলিউশন চাই, তাহলে কিন্তু বলবো, যাদের হাতে সময় কম, তাদের বলবো অবশ্যই আমাদের সেন্টারে আসুন, এসে ডাক্তারবাবুদের দেখান। ট্রিটমেন্ট করলে কিন্তু একটা পার্মানেন্ট সলিউশন আপনি পেয়ে যাবেন। ডাক্তারবাবুরা যখনই কিন্তু লাইভে আসছেন, তখনই কিন্তু এটাই বলছেন যে সত্যি সত্যি যদি নিজেকে নিরোগ করতে চান এবং সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদার রিসার্চ সেন্টারে, যেখানে সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনাদের যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে। আর এই মুহূর্তে আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, এবং কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদার রিসার্চ সেন্টারে ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে
ডিব্রুগড়ে আপনারা পাবেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে এবং হেরিয়াতেও কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। মেচেদাতে পাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাবেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আগরতলাতে পাবেন আবারও ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও কিন্তু আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়ায় পাবেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামেও কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, আসানসোল এবং কাকদ্বীপ এবং গৌহাটিবাসীরা কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। সমস্যা আপনার, সেই সমস্যা থেকে সত্যি সত্যি যারা সঠিক উপায়ে সঠিক রেমেডির মাধ্যমে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারে তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক বাবুরা। আমরা আলোচনায় আসবো, কিন্তু আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি মেদিনীপুর থেকে চন্দন দেব। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা? আমার সমস্যা হচ্ছে ডাক্তারবাবু, সকালবেলা ঘুম থেকে উঠলে কোমরটা ব্যথা করে। আচ্ছা। আর তারপর কি হয়, আস্তে আস্তে ব্যথাটা কমে যায়? হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আচ্ছা, আপনার প্রথম বলুন, আপনি যেটায় ঘুমন সেটা কি খুব নরম গদি? হ্যাঁ, নরম। আপনার ওজনটা কেমন? ওজন 52। 52? হ্যাঁ। আপনার কাজের কি ধরন, মানে কি ধরনের কাজকর্ম করেন আপনি? আজ বলতে গ্রামের লোক তো একটু চাষবাস করি। আচ্ছা, আপনার বয়সটা কত? বয়সটা কত? বয়স হবে 55। 55। চেহারা কি আপনার ভারী? না, হালকা মিডিয়াম। মিডিয়াম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, আপনি যে চাষবাসের কাজ করেন, আপনার সামনে দিকে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়? আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। ব্যাপারটা হচ্ছে এটাই যে সকালবেলা সারা দিন আপনি কাজ করছেন। প্রথম কথা হচ্ছে আপনার কোমরটা সামনের দিকে ঝুঁকে থাকছে, গলাটাও সামনের দিকে ঝুঁকে থাকছে। এতে কি হচ্ছে, আপনার যে কোমরের হাড় তার কিন্তু শেপটা নষ্ট হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয়ত, এটা এত বছর ধরে, ধরুন আপনি 55 এখন এই করে যাচ্ছেন সবকিছু, তাতে কি হচ্ছে, আপনার যে হাড়ের মধ্যে একটা ফ্লুইড থাকে, সেই ফ্লুইডটা কিন্তু কমতে থাকে। এবার যেহেতু দিনের বেলা আপনি নড়াচড়া করেন, তাই জন্য ওটা বোঝা যায় না। রাতে যখন শুয়ে থাকেন, সারা রাতে একভাবে থাকার পর কি হয়, ওটা স্টিফ হয়ে যায়, কোমরটা, হাড়টা স্টিফ হয়। তার জন্য সকালে যখন ওঠেন তখন কোমরে আপনার কিন্তু ব্যথা হয়। তো এটার জন্য কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, না হলে কিন্তু আসছে সময়ে দেখা যাবে এই ব্যথা বাড়বে। হাড় যদি এখনো না ক্ষয়ে গিয়ে থাকে তাহলে হাড় ক্ষয়ে যাবে, এবং দেখা যাবে ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে নেমে যাচ্ছে। তখন কিন্তু যন্ত্রণা আরো বাড়বে এবং সমস্যাটাও বাড়বে। ঠিক আছে, আপনার চলাফেরা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। তো হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে দেখিয়ে নিন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষদের সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ঝলক। চিন্ময় মন্ডল। বাড়ি কোথায়? বাড়ি মুক্তারামপুর, তপন থানা। আচ্ছা, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে আপনি কতদিন ধরে দেখাচ্ছেন? আমি 3 মাস হলো দেখাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এখানে এসেছিলেন? গলব্লাডারে পাথর 8 mm ছিল। 8 mm গলব্লাডারে পাথর ছিল। আচ্ছা, 3 মাস পর রিপোর্ট করে আপনি কি দেখছেন, কি রকম রয়েছে? রিপোর্টের ফিনিশিং, মানে পাথর গোল হয়েছে না, এখন দেখছেন পাথরটা আর আপনার নেই না। তো আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন আপনি খুশি তো? হ্যাঁ খুশি, আমি খুব খুশি। আচ্ছা, আর আপনার মতো যাদের গলব্লাডারে স্টোন আছে তাদের জন্য কি বলবেন? আমি তাদেরকে বলবো যে 100% শিওর এখানে গেলে আপনার পাথর থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার ম্যাডাম, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম মালতী মণ্ডল। আমি মধ্যমগ্রাম পানিহারা থেকে এসেছি। কি সমস্যা ছিল ম্যাডাম আমার আপনার? সমস্যা ছিল, আমার গলব্লাডারে স্টোন ধরা পড়েছিল। গলব্লাডারের সাইজ ছিল 3.5 mm। বিগত 3 মাস আমি এদের ট্রিটমেন্টের আওতায় থাকার জন্য বেশ আমার রিপোর্টটা বেশ ভালো এসছে। এখন
কমে গেছে গলব্লাডার মানে গলব্লাডার স্টোন একদম নেই, আপনার রিপোর্ট আমি দেখেছি একদম ভ্যানিশ বলতে একদম গেলে। ভ্যানিশ বলতে, হ্যাঁ রিপোর্টটা ভালো বেরিয়েছে। আর ইউটেসটা বেশি বড় ছিল, ওটাও একদম নর্মাল সাইজে এসে গেছে। বেশ, একটু বলবো আমি এনবিপির ডাক্তারবাবুদের সাথে কথা বলে তাদের পরামর্শ কেমন লেগেছে? তাদের পরামর্শ, তাদের ব্যবহার, তাদের কথাবার্তা আমার খুবই ভালো লেগেছে। আমি আরো অনেককে বলেছি এই বিষয়ে, তারাও আসতে চাইছে আমার কথা শুনে, তারা খুব খুশি হয়েছে। অনেক ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম বাসন্তী বণিক। আপনি কোথা থেকে এসেছেন? আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। আচ্ছা, কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন? আমি আমার পালসে কষ্ট নিয়ে এসেছিলাম এখানে। আপনি আমাদের এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কতদিন ওষুধ খেয়েছেন? 21 দিন ওষুধ খেয়েছি। এখন কেমন আছেন? এখন খুবই ভালো আছি। কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার? আমার অনেক দীর্ঘদিনের পালস। আমি প্রথমে প্রাইভেট অনেক ডাক্তার দেখিয়েছি, কমেনি। তারপরে মেডিকেলে দেখিয়েছি। ওখান থেকে ওনারা বয়সটা বেশি এবং সুগার আছে দেখে ওনারা অপারেশন করতে রাজি হয়নি ওষুধ খেয়ে ভালো করার জন্য, কিন্তু অনেক ভালো হয়নি। প্রায় 2 বছর ধরে আমি ওখানে ওষুধ খেয়েছি, কখনো ভালো কখনো খারাপ, প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম। তারপরে আমার বর্দা এখানে খবর দেওয়াতে খুব জোর করেই আমাকে নিয়ে এসছে। আমাকে অনেকে বাধা দিয়েছিল, আয়ুর্বেদিক ও হয় না ভালো, কিন্তু তবুও আমি এসেছি যেহেতু দাদার সম্মান রক্ষার্থে এসেছি। কিন্তু বলতে নেই, এখন মনে হচ্ছে আমার দাদা দুধ, ডাক্তারবাবু ভগবান। আমি খুবই ভালো আছি, আর এরকম থাকলেই আমার হয়তো লাইফ কেটে যাবে। মানে এখন আর আপনার আর কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট নেই, তবে আমার এটাও সুগারটাও খুব হাই ছিল, সুগারটাও আমার নর্মালে চলে এসছে। আচ্ছা, মানে আপনি এখানে এসে সুগারের ওষুধ এবং ব্যথার ওষুধ, হ্যাঁ, মানে আপনার পাইলসের ওষুধ, হ্যাঁ পালসের এই ওষুধ, দুটোই চিকিৎসা করিয়েছে? দুটোই চিকিৎসা করেছে, সাথে আরো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে, আচ্ছা। এগুলো চলছে। আচ্ছা, এই সবগুলো করে আপনি 21 দিনে মোটামুটি এখন মানে যেদিন খেয়েছি তার পর দিন থেকেই আমি বুঝতে পারছি আমি অনেক বেটার আছি, বাহ। এখনো খুবই ভালো আছি। এইরকম হয়তো আশা করি ডাক্তার আপনাদের আশীর্বাদে ভালো থাকবো। আচ্ছা, আর তো আপনি দর্শকদের জন্য কি বলতে চাইছেন? দর্শকদের বলবো, এত ভালো একটা জায়গা, আপনারা খোঁজ নিয়ে ঠিকানা নিয়ে অবশ্যই আসুন। আশা করি ভালো হবেন। এখানে ব্যথার চিকিৎসায় মেইন এটাও, পালসের ব্যথা, সব রকম ব্যথা বেদনা। আপনারা আসুন, ভালো থাকবেন। ডাক্তারবাবু ভীষণই ভালো এবং এখানে সহযোগিতা খুবই ভালো। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই আপনার সম্বন্ধে জানানোর জন্য। থ্যাংক ইউ। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ পদ্ধতি এমন একটা পদ্ধতি, সত্যি সত্যি অত্যন্ত প্রাচীন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু সুস্থ হতে বাধ্য। আপনি যদি চান আগামী দিনগুলো আপনি একটু সুন্দরভাবে কাটাবেন কিংবা আপনার প্রিয়জন একটু সুন্দরভাবে থাকবে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, যেখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন কিন্তু আপনারাও সুন্দর জীবনযাপন করুন, একদম সুস্থ স্বাভাবিকভাবে, মেডিসিন ফ্রি জীবনযাপন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে আমার আপনার কিন্তু ভীষণ প্রয়োজন। দেখুন, আমি আপনি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু একটা সাকসেস, একটা সাফল্যের পেছনে দৌড়ে চলেছি। সেখানে দাঁড়িয়ে কিন্তু যদি আমাদের শারীরিক প্রতিবন্ধকতা যদি বাধা হয়ে দাঁড়ায়, সেটা কিন্তু সত্যি আমাদের কাউরই কাম্য না। আমরা প্রত্যেকেই চাই কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে এবং জীবনে যে অ্যাচিভমেন্ট গুলো রয়েছে, নতুন বছরে যে পাওয়াগুলো রয়েছে সেগুলো পেতে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু সেই চাওয়া পাওয়াগুলোর মধ্যে দাঁড়িয়েও আমরা কিন্তু বিভিন্ন রকম ভাবে বাইরের খাবার বেশি কনজিউম করছি। তো বাইরের খাবার আমরা কেন কনজিউম করছি, কি কারণে কনজিউম করছি, এবং করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন শারীরিক সমস্যা হচ্ছে। বেসিক্যালি কিন্তু দেখা যাচ্ছে কিন্তু পাইলসের সমস্যা। এই যে পাইলসের সমস্যা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কিংবা কি খাদ্য খালিকার জন্য আমাদের এই সমস্যা হচ্ছে আমাদের শারীরিকভাবে, আমরা কিন্তু বুঝতে পারছি না। কেন, কোন খাবারটা হয়তো বেশি খেয়ে ফেলছি, বেশি তেল মশলা খাচ্ছি, কিংবা যাবতীয় প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে ঘুরতেই থাকে। কিন্তু এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়ে সঠিক সমাধান আমাদের জীবনে এনে দিতে পারেন, তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আমরা আরেকটু পর্যবেক্ষণ আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার, অনেক স্বাগত আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে মানে আমাদের প্রত্যেকেরই তো খুব একটা হেভি লাইফস্টাইল, আর প্রত্যেকেই চাইছে একটা কাজের প্রতি ফোকাস। তো তার জন্য বাড়ির খাবারের থেকে অনেকেই কিন্তু বাইরের খাবারের প্রতি ঝোঁকটা অনেক বেড়ে গিয়েছে, এবং তার থেকে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে পাইলস জনিত সমস্যা। তো এই পাইলস জনিত সমস্যাটা অ্যাকচুয়ালি কি, যদি একটু দর্শকদেরকে জানান। দেখুন, এই প্রথম কথা বলবো, এই কারণটা কি বা কেন হচ্ছে ওটা একটু বললে বোঝা যাবে। প্রথম হচ্ছে
যে আমাদের পাইলস যেটা হয়, পাইলসটা অ্যাকচুয়ালি কি, সেটা যে আমাদের যে অ্যানাসটা আছে, মলদ্বারটা যে আছে, তার আশেপাশের যে ব্লাড ভেসেলস গুলো আছে তার উপরে প্রথমে চাপ পড়া হয়। প্রথম চাপ পড়ে, চাপ পড়তে পড়তে সেখানে কি হয়, ব্লাড ফ্লোটাকে অবস্ট্রাকশন আসে এবং ওই জায়গাটা ফুলে যায়। এটা হচ্ছে একদম বেসিক জিনিস যে পাইলসের আমরা দেখছি। এবার পাইলসটা বাড়ে কেন, বেড়ে যায় কেন? প্রথম যে ব্যাপারটা, যদি মানুষের কনস্টিপেশন হয় তাহলে পাইলসটা বেড়ে যায় এবং তার বিভিন্ন সিমটম কিন্তু নতুন নতুন আসতে থাকে। এবার কনস্টিপেশনটা কেন হয় এটা আমাদের জানতে হবে। আপনি যেটা বললেন আমাদের আজকাল ফাস্ট ফুডের দিকে নেশা, একবারে ঠিক। এই যে ফাস্ট ফুড আজকাল যেগুলো হচ্ছে, বা রেডিমেড ফুড যেটা দোকান থেকে কিনে এনেই খাওয়া যাচ্ছে, গরম করলেই হয়ে যায়, এতে যে মশলা ইউজ করা হচ্ছে বা যে পদ্ধতিতে রান্না করা হচ্ছে সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, ঠিক আছে? এবার যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো নয়, সেখানে হজমের কিন্তু ব্যাঘাত ঘটে এবং দুটো জিনিস হয়। দেখবেন পেটের একটা সমস্যা হয়, অ্যাসিডিটি হয়, গ্যাস হয়, কনস্টিপেশন হয়, এটা একটা হয়। দ্বিতীয় আরেকটা প্রবলেম হয় যে মানুষের ওজন বেড়ে যাচ্ছে দিন দিন। দেখবেন অনেককে আমরা দেখতে পাই যে সে হয়তো একজন রিসেপশনে বসে আছে, হয়তো কাজের চাপ একটু কম আছে কোনো সময়, সে রেগুলার চিপস খেয়ে যাচ্ছে, ডেইলি বড় বড় চিপসের প্যাকেট খেয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, কিছুদিন পরে কিন্তু দেখা যাচ্ছে সে যেরকম চেহারা নিয়ে এসেছিল তার থেকে কিন্তু ফুলে যাচ্ছে। লোকে ভাবছে যে কেন মোটা হয়ে যাচ্ছে। শুধু বসে থাকার দোষটা দিলে হবে না, আমি কি খাচ্ছি সেটাও দেখতে হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটার জন্য কি হয়, মানুষের ওজন বেড়ে যায় এবং যখন ওজন বাড়ছে তখন যদি মহিলা হয় তাহলে আরেকটা প্রবলেম চলে আসে, অনেক সময় গাইনির প্রবলেম চলে আসে, পিসিওডির সমস্যা চলে আসে, বাচ্চা হতে গিয়ে সমস্যা হয়, এগুলো হয়। আর পুরুষ বা মহিলা দুজনের ক্ষেত্রেই দেখা যায় ওজন বাড়ার ফলে এবং এক জায়গায় ঘন্টার পর ঘন্টার বসে থাকার ফলে কি হচ্ছে, আমাদের যে মলদ্বারের যে জায়গাটা বললাম অ্যানাসটা, সেখানে যে ব্লাড ফ্লো সেখানে কিন্তু অবস্ট্রাকশন আসছে এবং আমাদের পাইলসের সমস্যাটা আরো বেড়ে যাচ্ছে, ফোলা ভাবটা আরো হয়ে যাচ্ছে। তার মানে একদিকে কনস্টিপেশন হলো, একদিকে জায়গাটা ফুলে গেল। এবার জায়গাটা যখনই, ধরুন এটা একটা পাইপ, এবার যদি এখানে ফুলে যায় তার মানে পাইপের যে মানে আমাদের মল বেরোনোর যে জায়গাটা সেটা ছোট হয়ে গেল। সেটা যখনই ছোট হচ্ছে তখন কিন্তু চাপ দিচ্ছে, মলটা যখন বেরাচ্ছে চাপ দিচ্ছে, যেহেতু কনস্টিপেশন আছে জোর করে পটিটাকে বের করতে হচ্ছে। যখন এই ঘটনাটা ঘটে দিনের পর দিন, দেখা যায় ওখান থেকে ব্লাড ওই জায়গাটা ফেটে যায়, ফেটে গিয়ে ব্লাড বেরোচ্ছে, যখনই পটিতে যাচ্ছে ব্লাড বেরোচ্ছে, জ্বালা করছে, ব্যথা পাচ্ছে, এই ব্যাপারগুলো হয়। আবার অনেক সময় দেখা যায় পাইলসের থেকে এক্সটার্নাল পাইলস বলা হয় ওগুলোকে, কি করছে যে ছোট ছোট মাংসপিণ্ড কিন্তু বাইরের দিকে চলে আসে, আঙুরের দানার মতো মাংসপিণ্ড বাইরে ঝুলছে। এই কন্ডিশনগুলো যখন হয় না, একজন পেশেন্ট কেঁদে দেয়, সে ভয়ে পটি করতে যায় না। আর এই যে ব্লাড বেরোনোর ব্যাপারটা যখন থাকে, দিনের পর দিন যদি ব্লাড বেরোতে থাকে তাহলে কিন্তু তার হিমোগ্লোবিনও কমতে থাকবে। দ্বিতীয়ত কি হতে পারে, সেইখানে যদি ঘা তৈরি হয়, তার যদি কোনো সেই জায়গাটায় যদি বারে বারে ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু একটা বাজে রোগও সৃষ্টি হতে পারে। তাই একটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যে লাইফস্টাইল যদি চেঞ্জ না করি নিজেদেরকে কখনো সুস্থ রাখতে পারবো না। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যে আপনাকে পার্মানেন্টলি কিওর করবে যদি আপনার লাইফস্টাইল ঠিক না থাকে। ওষুধের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু ঠিক রাখতেই হবে, ঠিক আছে? আয়ুর্বেদ কি করে, আয়ুর্বেদ হচ্ছে কিন্তু আপনার সিমটোমেটিক রিলিফ দেয় না। মানে আপনার এই যে ব্লিডিং হচ্ছে, ব্লাড বন্ধ করার ওষুধ দিয়ে দিলাম, আপনার ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ দিয়ে দিলাম, না। আমাদের উদ্দেশ্য থাকবে যদি কারো কনস্টিপেশন থাকে সেটা যাতে নর্মাল পটি হয়ে যায়, সেটাকে ঠিক করা। যে জায়গাটায় ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে না, ফুলে আছে, সেই ফোলা ভাবটাকে কমানো, যাতে রক্তনালীগুলো ঠিক মতো কাজ করতে পারে। এবং আমার তার সাথে সাথে কি লাইফস্টাইল চেঞ্জ কি কি করতে হবে, কোন খাওয়াগুলো বাদ দিতে হবে, কিভাবে চলতে হবে, কোনো যোগাসন করতে হবে কিনা, কোনো হাঁটাচলা করতে হবে কিনা, ঘুম কতটা ঘুমোতে হবে, সব মিলিয়ে কিন্তু একজন সুস্থ হয়, রোগী সুস্থ হয়। এবং আয়ুর্বেদে কিন্তু এই পুরোটা নিয়েই কাজ। আয়ুর্বেদকে বলা হয় একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে একজন ব্যক্তির হোলনেস মানে সম্পূর্ণতা, সেটা মানসিক শারীরিক সব নিয়ে কিন্তু একটা রোগীকে চিকিৎসা করা হয়। তার জন্যই যখন রোগটা সেরে যায় সেখানে সিমটমের শুধু রিলিফ হয় না, মানে ব্যথা কমে গেল না, ব্যথা যে কারণে ছিল সে কারণটাও কিন্তু ঠিক হয়ে গেল এবং মানুষ কিন্তু এভাবে দীর্ঘদিন
সুস্থ থাকতে পারে। হ্যাঁ, এবং একজন কিন্তু মানুষ সারা জীবন সেই রোগের থেকে বেঁচে যায় যদি সে আমাদের কথা অনুযায়ী চলতে পারে। একদমই তাই। ডাক্তারবাবুরা যখনই লাইভে আসেন তখনই কিন্তু খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে আপনারা কিভাবে সত্যি সত্যি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ প্রয়োজনীয়। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। নমস্কার ম্যাডাম। বলুন। ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলা থেকে বলছিলাম। আমার গালে প্রচুর পরিমাণে পিম্পলস হচ্ছে। সেই পিম্পলসটা রয়ে যাচ্ছে, সেই পিম্পলসটা ঠিক হচ্ছে না। সেই পিম্পলসটার জন্য কিছু লোশন বা মেডিকেটেড ডাক্তারি ইউজ করা হচ্ছে, তাও পাচ্ছে না। কি করবো স্যার? বয়স কত আপনার? বয়স হচ্ছে আমার 21 ইয়ার। 21? হ্যাঁ, 21। আচ্ছা, আপনি কি করেন? আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট। আচ্ছা, এখন পড়াশোনা করছেন তাই তো? হ্যাঁ, এখন পড়াশোনা করছি। আচ্ছা, আপনার পিরিয়ডস এর কোনো সমস্যা আছে? হ্যাঁ, আছে। পিরিয়ডস এর সমস্যা আছে। আচ্ছা দেখুন, আমি একটু আগেই যেটা বলছিলাম যে অনেক সময় মহিলাদের যদি পিসিওডি সমস্যা থাকে বা গাইনির কোনো সমস্যা থাকে অন্য, তাহলে দেখা যায় ব্রণটা কিন্তু আসে, এটা একটা কারণ। আবার দেখা যাচ্ছে এই বয়সে কিন্তু ব্রণটা থাকে অনেকের, মোটামুটি আরেকটু কম বয়স থেকে শুরু হয়, 13-14 বছর থেকে এই বয়সে থাকে। হ্যাঁ, আর তার পাশাপাশি আরেকটা কোশ্চেন ছিল, আর চুলটাও মাঝে মাঝে পড়ছে। এখন আবার একটু বেশি বেশি পড়ছে। আগে কম পড়তো, এখন বেশি পড়ছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনুন আগে। ঠিক আছে, দ্বিতীয়ত কথাটা হচ্ছে যে আপনার যে এটা হচ্ছে তার সাথে সাথে আপনার পেটের সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে, পেটের সমস্যা আছে, গ্যাস হয়, অম্বল হয়, পেট পরিষ্কার হয় না, গ্যাস হয়। আচ্ছা, তো পায়খানাটা পরিষ্কার হয় না তাই তো? না, পায়খানাটা পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। আর মাথায় খুশকি আছে? হ্যাঁ, মাথায় খুশকি আছে, মাথায় প্রচুর চুলকায়। আচ্ছা, আপনি শুনুন এবার, ঠিক আছে, ভালো করে শুনুন। দেখুন, আপনার যেই প্রবলেম গুলো খুব সাধারণ প্রবলেম, কিন্তু এগুলোকে নজর না দিলে আরো বড় বড় সমস্যা আসবে। আর তার পাশাপাশি যেহেতু আপনার পিরিয়ডস এর একটু সমস্যা আছে বললেন, এটা তো চিকিৎসা করতে হবে। এবার আপনি যদি আমাদের এনবিপি তে চলে আসেন দেখাতে, এর একটা সলিউশন আপনি পাবেন সুন্দর। যে আপনার যে ইন্টারনাল প্রবলেম গুলো, গাইনির সমস্যা আছে, দেখতে হবে আপনার হিমোগ্লোবিনটা কম কিনা, চুল পড়ছে বললেন সেটা দেখতে হবে, এবং আপনার কনস্টিপেশন হচ্ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, অ্যাসিড অম্বল গ্যাস হয়ে যাচ্ছে, এগুলো সব এনবিপি তে এলে আপনার ঠিক হয়ে যাবে। তার পাশাপাশি এনবিপিরই আর একটা পার্ট আছে যেটা লাইল এগেন্স বলছি, সেখানে আরেকটা ট্রিটমেন্ট হবে আপনার। সেই ট্রিটমেন্টটা কি হবে, আপনার চুলের গোড়ায় যাতে রক্ত চলাচলটা ভালো হয় তার জন্য লেজার থেরাপি আছে, সেগুলো দেওয়া হবে। আপনার যে চুলগুলো পড়ছে কিন্তু দেখা যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে, ভালো করে আবার নতুন করে আসছে না, যদি এরকম সমস্যা আমরা দেখতে পাই, তাহলে চুলটা যাতে আবার বেরোয় তার জন্য ট্রিটমেন্ট আছে, বাইরে থেকে করা হবে, সেটা করতে হবে। আবার দেখা যাচ্ছে আপনার ব্রণ থেকে কালো কালো স্পট পড়ে গেছে বা কোথাও গর্ত গর্ত হয়ে গেছে, সেই গর্তগুলোকে ঠিক করার জন্য ট্রিটমেন্ট করতে হবে, বা কালো দাগগুলোকে ঠিক করার জন্য ট্রিটমেন্ট করতে হবে। সব ব্যবস্থা কিন্তু আমাদের একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, একই জায়গায় আসলে পুরো ট্রিটমেন্টটাই আপনার হয়ে যাবে। শুধু আপনার একটু কষ্ট করে আসতে হবে, আর তার জন্য আপনি হেল্পলাইন নম্বরে কল করুন। কোথায় যেতে হবে, কবে যেতে হবে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। আয়ুর্বেদিক পদ্ধতিতে চিকিৎসা মানেই কিন্তু যে শুধুমাত্র আপনাদের ইনার চিকিৎসা তা কিন্তু নয়, বাহ্যিক চিকিৎসাও কিন্তু করা হয়ে থাকে আয়ুর্বেদ পদ্ধতিতে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে। আর ইতিমধ্যেই কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুরে, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর এবং শিবপুর, দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। আপনারা কখন, কোন সময়, কোন ডাক্তারবাবুকে পাবেন এবং আপনাদের নিকটবর্তী কোন ক্লিনিক হবে, কিংবা আপনারা আরো কিছু তথ্য যদি জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। এবং এই মুহূর্তে কিন্তু আপনারা ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, ক্যানিং এ পাবেন ডক্টর এস ভাদুরীকে, রায়গঞ্জে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাবেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, আগরতলাতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাবেন ডক্টর এ হালদারকে, মালদাতে পাবেন ডক্টর এস ঘোষালকে, শিলচর কিন্তু আবার পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে,
কোচবিহারে পাবেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাবেন ডক্টর এস ভাদুরীকে, শিলিগুড়িতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাবেন ডক্টর এন ভট্টাচার্যকে আবারও, বহরমপুরে পাবেন ডক্টর এ হালদারকে, আলিপুরদুয়ারে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, কৃষ্ণনগরে পাবেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাবেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে কিন্তু পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে। তাছাড়া আসানসোল, কাকদ্বীপ, গৌহাটিতে কিন্তু আবারও পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে। কলকাতা থেকে জেলা এবং গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ক্লিনিক অবস্থিত এবং সেখানে রয়েছে সেখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা, যারা সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সুন্দর জীবন ফিরিয়ে দিতে পারে। আমরা আলোচনায় আসবো, কিন্তু এই মুহূর্তে আমাদের আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন ম্যাডাম? হ্যাঁ, আমি শুক্লা দত্ত বলছি রামপুর থেকে। বলছি কি, আমার চোখের মানে ইয়েগুলি একটু ভারী ভারী লাগে, সন্ধ্যার পর একটু ভারী ভারী লাগে। আমার অ্যালার্জি আছে। চোখটা যেটা কিরকম, চোখের ডাক্তার দেখিয়েছি, আমার বয়স 61, কিন্তু পাওয়ার দুটো চোখে দুরকম পাওয়ার, 1.5 আর একটা 2.5। চোখটা সন্ধ্যার পর ভারী ভারী লাগে কেন? আচ্ছা, আচ্ছা, চোখটা সন্ধ্যার পর ভারী ভারী লাগে, ওটা কতদিন ধরে হচ্ছে? এই রিসেন্টলি ধরুন 1 মাস ধরে। আপনার সারাদিনে কি পরিশ্রমের কাজ করতে হয় সারাদিন? পরিশ্রমে বলতে কি, আমার সব লোকই আছে, কিন্তু সাংসারিক দেখাশোনা, মেয়ের টিফিন করা। আর রাতে কতটা ঘুম হয়? হ্যাঁ, রাতে ঘুম কতটা হয়? ঘুম ডাক্তারবাবু সত্যি কথা বলতে আমি দিলাম 2.5 খাই এখন। দেখুন, দুটো ব্যাপার হতে পারে। প্রথম কথা, খুব সাধারণ যে ব্যাপারটা, আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুম আসছে, দুপুর আপনি সারাদিন একটু ঘরের সংসারের কাজ করছেন, তারপর যেটা হচ্ছে দুপুরবেলা যখন খাবার খাওয়া হয় তখন কিন্তু আমাদের একটা ঘুমের একটা নেশা হয়, ঠিক আছে? না না ডাক্তারবাবু, আমার ঘুমের নেশা, আমি দুপুরবেলা কোনোদিনই ঘুমাই না। না না, আমি একটু বলি, ঘুমটা পায় যেমনি রাতে খাবার পর আমাদের ঘুম পায়, দুপুরবেলা ঘুম পায়। এবার আপনি ঘুমোচ্ছেন না, আপনি অন্য কাজে ব্যস্ত থাকছেন, সেটা অন্য, আমি তা বলছি না। সেখান থেকে বিকেল বেলা হয়তো আপনার একটু ক্লান্তি ভাব আসে, যার জন্য আপনার চোখটা ভার লাগতে পারে। এটা হচ্ছে একটা খুব কমন যে ব্যাপারটা হতে পারে। দ্বিতীয়ত, আপনার ইন্টারনাল কোনো প্রবলেম আসছে কিনা সেটা দেখতে হবে। আপনার বয়স 61, ঠিক আছে? আপনার আনুষঙ্গিক কোনো সমস্যা আছে? সুগার, থাইরয়েড, প্রেসার? প্রেসার আছে, থাইরয়েড, গ্যাস্ট্রিক আমি 2.5 খাই। আচ্ছা, প্রেসারের ওষুধ খাই, অ্যাজিলাম, হ্যাঁ, সরি অ্যাজিলাম আর অ্যামলোকাইন 2.5। আচ্ছা, তার মানে দেখুন আপনার 2 বছর ধরে খাচ্ছি, আপনি 2 বছর ধরে খাচ্ছি। না, দেখুন আপনার যে সমস্যাগুলো আছে সেটা একটু আচ্ছা, এবার আপনার যেটা হয়, যেটা আপনার বলছেন চোখটা ভার ভার লাগে কেন, সেটার জন্য আপনার সব রিপোর্ট গুলো নিয়ে একবার আমাদের কাছে আসবেন, ঠিক আছে? আমাদের কাছে আসার পর আমরা ওগুলো দেখব, দেখে আপনার সাথে যখন আমরা কথা বলবো তখন একটা ক্লিনিক্যাল আই বলে, মানে চোখে দেখে যেটা আমরা বুঝবো, তার সাথে টেস্টের তো রিপোর্ট থাকছেই, যদি কোনো টেস্ট আবার করাতে হয় আমরা করিয়ে নেব। এই ক্লিনিক্যাল আই দিয়ে দেখার পর টেস্ট রিপোর্ট সবকিছু দেখে একটা ডিসিশন নেওয়া যায় যে আপনার কি কারণে হচ্ছে। আচ্ছা, আপনার সারাদিনের ক্লান্তি ভাব থাকে না এনার্জি থাকে সারাদিন? এনার্জি ঠিক আছে, আমি খুব ভারী তো কাজ করি না, আমার সব লোকই আছে। আর একটা কথা ডাক্তার, আমার হাড়ের ডেনসিটি কমে গেছে। ওটা হবে, ওটা কারণ ওটা হচ্ছে অস্টিওপোরোসিস হয়, ঠিক আছে? এই বয়সে মোটামুটি 50-52 পর থেকে মহিলাদের 30-এর পর থেকেই কমা শুরু করে ডেনসিটি। তো যেহেতু কি হয়, মেনোপজ হয়ে যায়, তখন আরো হয় বেশি, তখন ক্যালসিয়ামটা ডিপোজিট হতে চায় না বডিতে, ঠিক আছে? বিভিন্ন হরমোনাল চেঞ্জ আসে, তার জন্য অস্টিওপোরোসিস। আর আমার 12 নম্বর ডিস্ক চেঞ্জ হয়েছে আছে, আমি সব টেস্ট করিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুব ভালো। আপনি একটা কাজ করুন, আপনার কাছাকাছি যে চেম্বার আছে আমাদের, ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে জেনে নিন, সেখানে সব রিপোর্ট গুলো নিয়ে আসবেন, প্রেসক্রিপশন দরকার নেই, রিপোর্ট গুলো সব নিয়ে আসবেন, এনে দেখাবেন। আর যদি ওষুধগুলোর নাম মনে থাকে থাকলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওগুলো নিয়ে আসুন, আমরা দেখে নেবো। আমি এই ওষুধই খাই, আর হাড়ে ডেনসিটি কম আছে, আমি টেস্ট করিয়েছি, এই
হ্যাঁ, ওই রিপোর্ট গুলো নিয়ে হ্যাঁ, আসবেন, মানে ঠিক আছে? পুরো পুরো নিয়ে রিপোর্ট, এসে আপনার যে একদম ফাইল কিন্তু- আছে রিপোর্টের, সেই ফাইলটা নিয়ে চলে আসবেন এখানে, এসে আমাদেরকে দেখিয়ে নিন, ঠিক আছে? যদি কোনো টেস্টের রিপোর্ট না পান তাও ঘাবড়ানোর কিছু নেই, যতটুকু টেস্ট করিয়ে আমি দেখলাম যে যাওয়া যাবে। ঠিক আছে, আপনি একদম, নিয়ে আসুন, তাহলে নিয়ে কিন্তু আসুন, অবশ্যই নিচে অসুবিধা, যে দেরি করবেন না, helpline কারণ নাম্বারটা এই যে রয়েছে দেখুন, সেখানে যোগাযোগ করে নিন। মানে আপনি কখন কোন ডাক্তারবাবুকে পাবেন এই সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের হেল্পলাইন নাম্বারটাতে মধ্যে পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ স্যার। এই যে আমরা প্রত্যেকটা মানুষেরই শুনছি, যারা বেসিক্যালি যারা সিভিয়ার পেশেন্ট আছে তাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিডনি জনিত সমস্যা কিংবা ইউরিনের সমস্যা হচ্ছে, তো টুলসের সমস্যা হচ্ছে, তো এই সকল সমস্যার জন্য এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদাতে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে যদি একটু দর্শকদের বলেন। দেখুন, প্রথম কথা বলবো আয়ুর্বেদের দ্বারা, আয়ুর্বেদ একটা কি ট্রিটমেন্ট আমি বললাম, হলিস্টিক অ্যাপ্রোচ, শরীর মন নিয়ে কাজ করে, এবং কাজটা কিভাবে করে, সিমটম রিলিফ দেওয়ার জন্য নয়। আপনার ব্যথা হয়েছে, ব্যথার ট্রিটমেন্ট করলে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হলো না। ব্যথা যে কারণে ট্রিটমেন্টটা, ব্যথার মানে উপসর্গটা দেখা যাচ্ছে, মানে ব্যথার কারণটা খুঁজে নিয়ে তার ট্রিটমেন্ট করতে হবে। তার জন্য বলা হয়, যেহেতু সারা শরীরের যে কোনো সমস্যা কোনো একটা কারণ থেকে হয়, সেই কারণটা খুঁজে বের করলে একটা মানুষ কিন্তু সুস্থ হয়ে যাবে। এবং তার পাশাপাশি আয়ুর্বেদে বলা হচ্ছে, শরীরের মধ্যে যদি আমাদের টক্সিন জমে থাকে, যেটাকে আমরা আম বলি, সেই আম থেকে যে কোনো রোগের সৃষ্টি হয়। সে আমটা কি একটা বর্জ্য পদার্থ, যেটা শরীরের বিভিন্ন কারণে তৈরি হতে পারে। হতে পারে যে অতিরিক্ত মেডিসিন কেউ আগে খেয়ে নিয়েছে, তার সাইড এফেক্ট হিসাবে হতে পারে। হতে পারে তার খাওয়া দাওয়ার ধরন খুব খারাপ, তার জন্য হতে পারে। হতে পারে তার মানসিক চাপ খুব বেশি, তার থেকে হতে পারে। হতে পারে তার শরীর রিকভারির জন্য কোনো সমস্যা হলে যে শরীর রিকভার করে, তার জন্য সময় পাচ্ছে না, পরিবেশ পাচ্ছে না, তার জন্য হতে পারে। সব নিয়ে তার জন্য সেটাকে, ওই যে টক্সিনটা তৈরি হচ্ছে শরীরে, সেটাকে বের করার জন্য আয়ুর্বেদে একটা পদ্ধতি আছে যার নাম পঞ্চকর্মা থেরাপি। এই পঞ্চকর্মার মাধ্যমে আমাদের শরীরটাকে শোধন করা হয়। যেমনি আমরা শুনি না, কোনো একটা কিছু ধারণ করতে গেলে ঠাকুর মশাই সেটাকে একটা শোধন করে দেয় ঠাকুরের সামনে নিয়ে গিয়ে, ঠিক আছে? সেম জিনিস আমাদের কিন্তু আয়ুর্বেদে শোধন করা যায় আমাদের ভেতর থেকে, শরীর এবং মন দুটোকেই। এবং সেই শোধন করলে কি হলো, আমার ভেতরটা পুরো পরিষ্কার হয়ে গেল, মনটা পুরো পরিষ্কার হয়ে গেল। যেমনি একটা গাড়িকে করা হয় সার্ভিসিং, বাইরে থেকে তো আমরা ধরুন গাড়িটাকে ডেইলি ধুতে পারি, কিন্তু মাসে মাসে বা 2 মাস 3 মাস অন্তর গিয়ে সার্ভিসিং ভিতরটা করলে দেখবেন গাড়িগুলো খুব আবার সুন্দর মতো চালানো যায়, কোথাও আটকে যায় না, কোনো সমস্যা হয় না, ঠিক আছে? সেম জিনিস মানুষের শরীরে যখন ওটা করে নেওয়া হচ্ছে, সেই ব্যক্তি যে কোনো রোগ হলে তার কিন্তু আস্তে আস্তে কিন্তু তার উন্নতি হতে থাকবে। তার জন্যই বলবো, যদি আয়ুর্বেদের হাত ধরতে পারেন, সময় নষ্ট করবেন না। সবকিছু আগে চেষ্টা করে লাস্টে দেখলেন কিছুই হলো না, তো অনেক টাকা খরচা করে নিলেন, তারপরে এলেন আয়ুর্বেদে, তখন আপনাকে বলবে আমাকে তাড়াতাড়ি সারিয়ে দিন। সবকিছু ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি আসছেন, আপনার রোগের প্রখরতা কতটা বেশি আছে শরীরে, তার উপরে সময়টা লাগবে। কিন্তু এতটুকু বলবো, এলে আপনি দেখবেন সুফল পাবেন। সময় থাকতে থাকতে এলে, ঠিক মতো চিকিৎসা করলে, আমরা আপনাকে ওষুধ দিলাম, আপনি হাফ খেলেন না, নিজে ডাক্তার হতে চাইবেন না, তাহলেই গন্ডগোলটা, ঠিক আছে? তো আসুন একবার হেল্পলাইনে কল করুন, এসে আমাদেরকে দেখিয়ে দিন। একটু বিস্তারিত আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। হ্যালো, হ্যালো, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে প্রদীপ মজুমদার বলছি। হ্যাঁ, প্রদীপ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, বলুন আপনার কি শারীরিক সমস্যা? আমার শারীরিক হচ্ছে যে আমার 74 বছর বয়স হয়ে গেছে, হুম, ঠিক আছে? আমার পথটা ঠিক হচ্ছে না, আচ্ছা, হয় না। খাওয়া দাওয়া এমনি হজম হয়? হ্যাঁ, হজম তো হয়, মানে কি বলবো, তো খেয়ে যাচ্ছি। আচ্ছা, দেখুন, পটি হচ্ছে না, কনস্টিপেশন হচ্ছে, তাহলে তো গ্যাস অম্বল কিছু তো একটু হয় নিশ্চয়ই। মানে আপনি আগে টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, না হলে স্যারের কথা আপনি শুনতে পাবেন না। হ্যালো, আপনি শুনতে থাকুন, স্যার হ্যাঁ। বলছেন। কথা বলার আগে টিভিটাকে একদম মিউট করে দেবেন, মানে আওয়াজটা বন্ধ করবেন, না হলে আপনার কথাগুলো আমাদের কানে আসছে, ইকো হচ্ছে, ঠিক আছে? আর আপনি আমাদের কথা শুনতে পাবেন না তাহলে। দেখুন, প্রথম যেটা বলবো, বয়সের সাথে সাথে আমাদের কিন্তু শরীর দুর্বল হতে থাকে বিভিন্নভাবে, এবং যদি আমরা একটা নিয়মের মধ্যে থাকি তাহলে দেখা যাবে অতটা দুর্বল হচ্ছে না। দেখবেন
এখন থেকে ধরুন যারা 90 বছর আগে জন্মেছেন সেরকম কিছু কিন্তু আপনি আপনার লোকালিটির মধ্যে মানুষ পেয়ে যাবেন। পাড়ার মধ্যে দেখবেন কোনো একজন ভদ্রমহিলা বা ভদ্রলোক, তার বয়স 90 হয়েছে, সে দেখবেন কিন্তু তত্তর করে হেঁটে যাচ্ছে, বা সে এখনো দেখবেন চশমা পড়েনি, সে হয়তো কানে এখনো শুনতে পায়, তার হয়তো যা খাচ্ছে তাই হজম হয়ে যাচ্ছে। এগুলো কেন? তারা যখন ছিলেন, জন্মেছেন, সে সময় প্রকৃতির মধ্যে এত ভেজাল ছিল না। আজকাল পরিবেশে সব জায়গাতেই কিন্তু ভেজাল, খাদ্য খাবারে ভেজাল, বাতাসে ভেজাল, জলে ভেজাল, সব জায়গায় কিন্তু কন্টামিনেটেড হয়ে যায়, ঠিক আছে, দূষণ হয়ে গেছে সব দিকে। এবার তারা যেগুলো খেয়েছিলেন অনেক বেশি কিন্তু স্বাস্থ্যকর খাদ্য খাবার খেয়েছিলেন। এবার যে যত ছোটবেলায় ভালো খাবার দাবার খাবে, তার শক্তি, ইমিউনিটি সেগুলো তত ভালো থাকবে এবং তারা দীর্ঘায়ু লাভ করবে এবং তত সুস্থ থাকবে। ওষুধ কম খেতে হবে। আর যারা ধরুন ছোটবেলা থেকে বেশি ওষুধ খায় তারা বেশি দুর্বল হয়ে যায়, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, এবং যারা কথায় কথায় ওষুধ খেয়ে নেয় তাদের তো আরো সাংঘাতিক, ঠিক আছে। তো তার জন্য আপনার ধরুন এখন 72 বললেন, আপনি ফোনে টিভি প্রোগ্রাম দেখে আপনি ফোন করে কথা বলতে পারছেন। অনেকে আছে 65এই হয়তো একেবারে নির্জীব হয়ে গেছে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে তারা আপনার পরে জন্মেছে। যত এগিয়ে আসছে জেনারেশন তত কিন্তু মানুষের কর্মক্ষমতাটা কমে যাচ্ছে। আমরা এখনো যদি লিফট চাই, লিফট ছাড়া কিন্তু 4 তলায় উঠতে পারবো, কিন্তু অনেক ইয়াং ছেলে মেয়েরা আছে যারা সিঁড়ি দিয়ে উঠতে 1 তলায় উঠলেই হাঁপিয়ে যাবে, কারণ তাদের মধ্যে কিন্তু ক্ষমতা কমে গেছে। এই কারণে আপনার যেটা করতে হবে, খাবারটা একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আপনি শাকসবজির দিকে চলে যান। মাছ, মাংস, ডিমটা যদি খুব ইচ্ছে না করে খাবেন না, সেটা কি করবেন আপনি, হয়তো হয়তো হঠাৎ একদিন খেলেন, না খেতে পারলে আরো ভালো, শাকসবজির দিকে বেশি নজর দিন। তেল একদম কমিয়ে দিন। তেল না খেয়ে তার থেকে অনেক বেটার যদি আপনি পিওর গরুর যদি আপনি ঘি পান, সেটা আপনি 1 চামচ দিয়ে সারা রান্নাটা করুন, ঠিক আছে। সবজিটা বেশি করে খান, সবজিতে ফাইবার থাকবে এবং আপনার অ্যালকালি ব্যাপারটা থাকবে, অ্যালকালাইন ব্যাপারটা থাকবে, যে অ্যাসিডটা হতে দেবে না বেশি। তার সাথে সাথে কি হলো, আপনার হজমটা ঠিক হবে, ঘিতে হজম করায় ভালো। এই সব নিয়ে দেখবেন আস্তে আস্তে কিন্তু মানে তেলটা কমিয়ে দিন। তেল খুব বিষাক্ত জিনিস, যে কোনো যত দামি তেল হোক, ঠিক আছে, বা আমাদের এখানে যেসব তেলগুলো চলে সেগুলো কিন্তু বিষাক্ত বলতে হবে, কারণ সেগুলো পুড়ে গেলেই কিন্তু সেটা কিন্তু কার্সিনোজেনিক হয়ে যায়, মানে তার মধ্যে কিন্তু ক্যান্সারের জার্ম চলে আসে। তো এইভাবে মাথায় রাখতে হবে, যত সেদ্ধ খেতে পারেন বা 1 চিমটি তেল দিয়ে রেঁধে দিলেন, বা দেখা গেল আমি যেটা বললাম 1 চামচ ঘি দিয়ে আপনি খেয়ে নিলেন, পিওর ঘি, মানে দোকানে ব্র্যান্ডের থেকে বেশি ভালো আপনার যদি চেনা জানা কারো থেকে ঘিটা নিতে পারেন, যে যাকে আপনি বিশ্বাস করতে পারেন। এগুলো শহরে কোথাও না পেলেও গ্রামের দিকে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো এগুলো মাথায় রাখবেন, খাওয়া দাওয়া করুন, তাহলে দেখবেন আপনার স্টুলটাও ক্লিয়ার হবে। আমাদের অনেক সময় দেখা যায় যে পঞ্চকর্মা থেরাপি করলে অনেককে আমরা ঘি খেতে দিই, কারণ ভেতরটাকে পরিষ্কার করার জন্য। সেই ঘি এই ঘি নয়, সেগুলো আমাদের আলাদা করে তৈরি করতে হয়। তো এই যে ব্যাপারগুলো এইভাবে করলে দেখবেন আপনার আস্তে আস্তে হজম শক্তিটা বাড়বে, কারণ আপনার খাওয়ার ধরনটা বদলেছে, আপনার লিভার ফাংশনটা ঠিক থাকবে, আপনি বেশি করে শাকসবজি খাবেন যখন, আপনার দেখবেন স্টুলটা ক্লিয়ার হবে, এবং দেখবেন তখন আপনার গ্যাস আর অ্যাসিডিটিটাও কমে যাবে, এবং আপনি আরো দীর্ঘায়ু লাভ করতে পারবেন। ডাক্তারবাবুরা যখনই লাইভে আসছেন তখনই কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আপনারা সত্যি সত্যি আয়ুর্বেদিক পদ্ধতিতে নিজেকে কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, যেটা এখনকার দিনে দাঁড়িয়ে কিন্তু ভীষণ দরকার। আমাদের কাছে সময় কিন্তু আজকে একদমই অল্প, কিন্তু যেতে যেতেও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে হ্যাঁ বলছেন? নমস্কার, আমি হলদিয়া থেকে সন্তু পাল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? আমার সমস্যাটা কি ডাক্তার, আমার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত পড়ে। আচ্ছা, আপনি এটা শুনুন। কতদিন ধরে আছে প্রবলেমটা? হয় মানে 15 দিনে হয়, 1 মাসে হয়, কোনো ঠিক নেই। আচ্ছা ঠিক আছে, শুনতে আচ্ছা, থাকুন, শুনতে আমি থাকুন, বলছি। স্যার প্রথম বলতে কথা চান। হচ্ছে দেখুন, নাকে অনেকের নাকের এটা বেঁকে থাকে, পলিপ থাকে, সেখান থেকে এটা হয়। আরেকটা হয় শরীর যদি খুব কষে যায়, এটা হচ্ছে খুব সাধারণ, কোনো ইন্টারনাল সমস্যা নেই, কিন্তু এই ব্যাপারটা এই কারণে হয়। আপনি ঠান্ডা জিনিসগুলো খাবেন, যেমন ধরুন ডাব খাবেন, আখের রস খাবেন যদি অন্য কোনো সমস্যা না থাকে, এবং জলের পরিমাণটা বেরোবেন, ডেইলি স্নান করবেন, অতিরিক্ত গরম জলে না,
অতিরিক্ত ঠান্ডা জলেও না, ঠান্ডা জলের ভাবটা কাটিয়ে নিয়ে এরকম ভাবে স্নান করবেন। আর পারলে ডেলি একটু নাক দিয়ে জল টানবেন, নর্মাল জল, গরমের জল না, কিন্তু নর্মাল জল টানবেন। আরো কিছু পদ্ধতি আছে যেগুলো আপনি আমাদের কাছে এলে জানতে পারবেন। একদমই তাই। তার জন্য কিন্তু অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হবে, তার জন্য ডায়াল করতে হবে 9830235527 নাম্বারে। স্যার, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।